হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা 2020 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। তো মাধ্যমিক গণিত প্রশ্নের 2020-র ওপর শর্ট কোশ্চেন আমরা সমস্ত কিছু সলভ করে নিয়েছি, 1 নম্বর এবং 2 নম্বরের। 1-এর দাগ থেকে 4-এর দাগে মিলে যেগুলো আছে, টোটাল 36 নম্বরের শর্ট কোশ্চেন। তাছাড়া আমরা এর আগে 5-এর দাগ, 6-এর দাগ, 7-এর দাগ এবং 8-এর দাগে যে দীর্ঘ অঙ্কগুলো আছে সেগুলো একটা ক্লাসে কমপ্লিট করেছি। আমরা উপপাদ্য প্রয়োগ এবং সম্পাদ্য এখন বাদ রাখছি, শুধু উপপাদ্য সম্পাদ্য প্রয়োগের ওপর আমরা আলাদা সাজেশনের ক্লাস করব। অন্য চ্যাপ্টারও সাজেশনের ক্লাস করব, শুধু উপপাদ্য সম্পাদ্য এগুলো আলাদা আলাদা করে রেখে দিচ্ছি এখন। এবার 12 দাগ 13 দাগের যে ত্রিকোণমিতির কোশ্চেন আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্স এবং ত্রিকোণমিতির যে সমস্ত কোশ্চেন আছে এর আগের ক্লাসে আমরা কমপ্লিট করেছি। তো আজকের ক্লাসে আমরা 13 দাগ 14 দাগ থেকে করব 14। প্রবলেম নম্বর 14 আছে বাকি রয়ে গেছে 2020 মাধ্যমিকের যে প্রশ্ন সলভ করা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে পরিমিতি এবং রাশিবিজ্ঞান। তো পরিমিতি এবং রাশিবিজ্ঞানের প্রশ্নগুলো আজকে আমরা সলভ করছি 2020 সালে। প্রত্যেকটা সালের কোশ্চেন আমরা সম্পূর্ণরূপে যে 90 নম্বরের সম্পূর্ণরূপে সলভ করে দিচ্ছি। চ্যানেল প্লেলিস্টে যাবে, সম্পূর্ণ বইয়ের সমাধান আছে, ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত বইয়ের সমাধান আছে, সালের সম্পূর্ণ কোশ্চেনের সমাধান আছে, রায় মার্টিনের সমাধান আছে, সমস্ত কিছু সলিউশন পেয়ে যাবে। যে কোনো প্রবলেম হলে তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আচ্ছা, তাহলে দেখো আজকের ক্লাস শুরু করছি। 14 দাগের আগেরটা বলেছে একটি ফাঁপা লম্ববৃত্তাকার চোঙাকৃতির লোহার নলের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি, অন্তর্ব্যাসার্ধের দৈর্ঘ্য 4 সেমি, নলটির সমগ্রতলের ক্ষেত্রফল 1188 বর্গ সেমি হলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। তাহলে নলটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তাহলে এই যে ফাঁপা চোঙের সমগ্রতলের, এটা একটা ফাঁপা চোঙ, বুঝতেই পারছো। তাহলে এখানে বলা আছে যে ফাঁপা লম্ববৃত্তাকার চোঙ, তাই তো। ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য, ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ ইকুয়াল টু কত সেমি বলা আছে? বহির্ব্যাসার্ধের দৈর্ঘ্য বলা আছে 5 সেমি, তাই তো। বহির্ব্যাসার্ধ 5 সেমি আর অন্তর্ব্যাসার্ধ 4 সেমি। বহির্ব্যাসার্ধ সমান 5 সেমি আর ফাঁপা চোঙের অন্তর ব্যাসার্ধ ইকুয়াল টু 4 সেমি। আর ফাঁপা চোঙের উচ্চতা কত বলা আছে? উচ্চতা বলা আছে 5 সেমি, 4 সেমি আর উচ্চতা বলা আছে আচ্ছা, উচ্চতা বলা নেই, আমরা ধরে নিচ্ছি। ধরি ফাঁপা চোঙের এটা দৈর্ঘ্য বা উচ্চতাটাই নির্ণয় করতে হবে। ধরি ফাঁপা চোঙের, ধরি কি বলেছে, ফাঁপা চোঙের দৈর্ঘ্য নির্ণয় করো বা নলটির দৈর্ঘ্য নির্ণয় করো। উচ্চতা না বলে আমরা দৈর্ঘ্য বলছি। দৈর্ঘ্য সমান 8 সেমি। দৈর্ঘ্য একই হচ্ছে, এটা 8 সেমি আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। অতএব চোঙটির সমগ্রতলের ক্ষেত্রফল কি হবে? অতএব চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল ইকুয়াল টু, এখানে সমগ্রতলের ক্ষেত্রফল বলে দেয়া আছে আর আমরা এইগুলোর সাহায্যে সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। দুটো ক্ষেত্রফল সমান করে দিয়ে এগুলো সমস্ত কিছু জানা, শুধুমাত্র এইচ অজানা, এইচ এর মানটা নির্ণয় করব, ঠিক আছে। অতএব ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, অতএব ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল কত হচ্ছে? ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই ইন্টু r1 প্লাস r2h। তার মানে 2 পাই ইন্টু r1, একটা হচ্ছে 5 আর একটা প্লাস 4, 2 পাই ইন্টু r1 প্লাস r2h ইন্টু h প্লাস, ঠিক আছে, 2 পাই r1 প্লাস r2h প্লাস 2 পাই r1 স্কোয়ার মাইনাস r2 স্কোয়ার ইন্টু 2 পাই r1 স্কোয়ার মানে 5 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। এইটা হচ্ছে এত বর্গ সেমি, এত বর্গ সেমি হচ্ছে। এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে? 2 পাই সম্পূর্ণরূপে কমন হয়ে যাচ্ছে। 2 পাই সম্পূর্ণরূপে কমন, দুটো থেকে দেখো 2 পাই সম্পূর্ণরূপে কমন। এইটার সঙ্গে থাকছে 5 প্লাস 4 9h, 9h প্লাস 5 স্কোয়ার 25 মাইনাস 4 স্কোয়ার 16, তাহলে 25 মাইনাস 16 9 হয়ে যাচ্ছে, এত বর্গ সেমি, তাই তো। 2 পাই 9h প্লাস 9 বর্গ সেমি। অতএব প্রদত্ত ফাঁপা চোঙের সমগ্রতলের ক্ষেত্রফল, প্রদত্ত আছে কি বলেছে, নলটির সমগ্রতলের ক্ষেত্রফল। প্রদত্ত ফাঁপা চোঙের বা নলটির ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল দেওয়া আছে ইকুয়াল টু 1188 বর্গ
সেমি। অতএব শর্তানুসারে এই দুটো মান সমান হবে 2 পাই 9h প্লাস 9 ইজ ইকুয়াল টু 1188, বা 9h প্লাস 9 ইজ ইকুয়াল টু 1188 ইন্টু 1/2। পাইয়ের মান 22-এর 7, সেটা ওদিকে গেলে 7-এর 22 হয়ে যাবে, 7-এর 22। ঠিক আছে, এইটা 11 দিয়ে কাটলে 11 দুগুণে 22, 11 একে 11, 0 8, 8 11 88। ঠিক আছে, এইটা কাটলে 54 হয়ে যাচ্ছে, আবার এইটা কেটে গেলে 27 হয়ে যাচ্ছে। অতএব 9h প্লাস 9 ইজ ইকুয়াল টু, এটা গুণ করলে 7 7 49-এর 9 হয়ে থাকে 4, 7 দুগুণে 14 4 18। অতএব 9h ইজ ইকুয়াল টু 189 মাইনাস 9, বা 9h ইজ ইকুয়াল টু 180, বা h ইজ ইকুয়াল টু 180/9, বা h ইজ ইকুয়াল টু 20 হয়ে যাচ্ছে। 20 আসছে, দেখো একদম সহজ অঙ্ক। এটা বলেছে নলের বলেছে, তাই তো? এটা সমগ্রটাই কি বলেছে, লম্ববৃত্তাকার চোঙাকৃতি। চোঙাকৃতি বলেছে, চোঙাকৃতি লোহার নলের। ঠিক আছে, চোঙাকৃতি নলের। অতএব নলের কি চেয়েছে এখানে, চেয়েছে নলের ফাঁপা চোঙাকৃতি নলের দৈর্ঘ্য নির্ণয় করো। অতএব নলটির দৈর্ঘ্য 20 সেমি। এটা আসছে, দেখো নলটির দৈর্ঘ্য 20 সেমি, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, যে সমস্ত অঙ্ক বুঝতে পারবে না সেগুলো অবশ্যই কমেন্টে জানাবো, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। আচ্ছা, খুব তাড়াতাড়ি আমরা সাজেশন ছাড়বো, সাজেশন দেবো সমগ্র ম্যাথের সমস্ত চ্যাপ্টারের সাজেশন, যাতে খুব সহজে তোমরা সমস্ত অঙ্ক কমন পাও। এটা 14 দাগের একেরটা হলো, একের দাগ নাম্বার দেওয়া হয়নি। ডেলি আমাদের চ্যানেলের ক্লাসে চোখ রাখতে থাকো, খুব দ্রুত আমরা সাজেশন ছাড়বো মাধ্যমিকের। একেরটা আমরা কমপ্লিট করেছি। দুইয়েরটা দেখো কি বলেছে, 9 সেমি অন্তর্ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধগোলাকৃতি পাত্র সম্পূর্ণ জলপূর্ণ আছে। আচ্ছা, অর্ধগোলাকৃতি পাত্রের অন্তর্ব্যাসার্ধ 9 সেমি। অর্ধগোলাকৃতি পাত্রের অন্তর্ব্যাসার্ধ 9 সেমি। এটা অর্ধগোলাকৃতি বলাই আছে, এতে যে জলটা আছে সেটা কি বলেছে, যেহেতু জল আছে মুখটা ফাঁকা, হ্যাঁ, তাহলে বোঝাই যাচ্ছে যে এতে বলেছে সম্পূর্ণ জলপূর্ণ আছে। তাহলে কতটা জল আছে আমরা বের করে নিতে পারবো। এই জল এত সেমি ব্যাস ও এত সেমি উচ্চতা বিশিষ্ট চোঙাকৃতি বোতলে ভর্তি করা হবে। পাত্রটি খালি করতে কতগুলি এইরূপ বোতল দরকার ছিল। আচ্ছা, এই অতএব জলের আয়তন নির্ণয় করে নিই। এই জলের আয়তন, এই অর্ধগোলাকৃতি পাত্রে যে জল আছে তার আয়তনটা নির্ণয় করে নিই। সেইটা হচ্ছে, নর্মালি কি হয় 4/3 পাই আর কিউব হয়ে যায়, কিন্তু এটা যেহেতু অর্ধগোলাকৃতি কি হয়ে যাবে 2/3 পাই আর কিউব। 2/3 পাই আর মানে 9 তার কিউব, এত ঘন সেমি হয়ে গেল। ঠিক আছে, এই জলটা, এই আয়তনের জলটা, এই জলটা 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতার 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতার চোঙাকৃতি বোতলে রাখা হবে। এই জল 3 সেমি ব্যাস ও 4 সেমি উচ্চতার চোঙাকৃতি বোতলে রাখা হবে। ঠিক আছে, এই জলটা। তাহলে চোঙাকৃতি বোতলের ব্যাস কত? চোঙাকৃতি বোতলের ব্যাস 3 সেমি। চোঙাকৃতি বোতলের ব্যাস সমান 3 সেমি। অতএব চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু 3/2 সেমি। ঠিক আছে, চোঙাকৃতি বোতলের ব্যাসার্ধ 3/2 সেমি। এবার বলছে যে পাত্রটি খালি করতে কতগুলি এইরূপ বোতল দরকার। আমরা ধরে নিচ্ছি, ধরি এইরূপ 1টি বোতল দরকার ধরে নিচ্ছি।
এক্সটি বোতল দরকার, এটা আমরা ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো আমরা এক্সটি বোতল ধরে, এবার একটি বোতলের আয়তন আমরা বের করে নেবো। এবার টোটাল জলটা তার মানে একটি বোতলের আয়তন এক্সটি বোতলে যদি রাখা হয় তাহলে এক্সটি বোতলের আয়তন বের করবো। তাহলে এদিকে এই জলটাই নিয়ে এক্সটি বোতলে রাখা হচ্ছে, তাহলে এই দিকের জল দুটো সমান হয়ে যাবে। ঠিক আছে, অতএব সেটা সমান করলেই আমরা সহজেই এখান থেকে কতগুলি বোতল লাগবে সেটা বের করে নিতে পারবো। ঠিক আছে, অতএব একটি বোতলের আয়তন মানে একটি বোতলে যতটা জল ধরবে, একটি বোতলের সম্পূর্ণরূপে ভর্তি করা হবে। একটি বোতলের আয়তন হচ্ছে চোঙাকৃতি মানে পাই আর স্কোয়ার এইচ ফর্মুলা। একটি বোতলের আয়তন পাই আর মানে 3/2, 3/2 তার স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 4 সেমি ইন্টু 4, এত ঘন সেমি হবে। আয়তনের একক সবসময় ঘন সেমি হয়। অতএব এক্সটি বোতলের আয়তন পাই এক্স 3/2 তার স্কোয়ার ইন্টু 4 ঘন সেমি। তাহলে এই জলটা নিয়েই এইভাবে চাড়িয়ে রাখা হয়েছে, এক্সটি বোতলে চাড়িয়ে রাখা হয়েছে। শর্ত অনুসারে এই দুটো এই একই জল এটা। ঠিক আছে, অতএব শর্ত অনুসারে এইটা স্কোয়ার না লিখে এটা 9/4 করে দাও। এটা স্কোয়ার রাখা আছে, এক্সটা আগে লেখো, এক্স ইন্টু পাই ইন্টু 9/4। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা 9 স্কোয়ার পাই আসবে 4 কেটে গেল, তাহলে 9πx হয়ে যাচ্ছে, এত ঘন সেমি হয়ে যাচ্ছে। শর্তানুসারে 9πx ইজ ইকুয়াল টু 2/3 পাই ইন্টু 9 তার কিউব হয়ে যাচ্ছে। পাই কেটে দিলাম। ঠিক আছে, এবার আমরা এখানটা একটু মুছছি দেখো ক্যালকুলেশন করার জন্য, এই সাইডে একটু মুছে নিচ্ছি। এখান থেকে আমরা উত্তরটা নিয়ে চলে আসবো। দেখো এক্স ইজ ইকুয়াল টু কত হবে, এক্স ইজ ইকুয়াল টু এখানে 2/3, 9 কিউব আছে মানে 3টে 9, 9 9 9। ঠিক আছে, 2/3, এই 9টা ওদিকে গেলে এটা 9 আকারে আছে, ওদিকে গেলে 1/9 হয়ে যাবে, 1/9। এইটা এখান থেকে মান আসবে দেখো, এইটা কেটে গেল, 3 কেটে গেল, এটা 3 3 9, তাহলে 3 9 27 দুগুণে 54, এক্স ইজ ইকুয়াল টু 54। ঠিক আছে, এক্স এর মান আসছে 54 আসছে। তাহলে এখান থেকে আমরা সহজেই বলতে পারি যে বলছে পাত্রটি খালি করতে কতগুলি এরূপ বোতল দরকার ছিল তা নির্ণয় করে। অতএব পাত্রটি খালি করতে এইরূপ 54টি বোতল দরকার ছিল। পাত্রটি খালি করতে এইরূপ 54টি বোতল খালি ছিল। দেখে নাও, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, চোঙের আয়তন বার করেছি, একটি বোতলের আয়তন, এক্সটি বোতলের আয়তন কত ওই আয়তনটাই এতে রাখা হয়েছে, মানে গোলকের আয়তনটার জলটাই চোঙের আয়তনে রাখা হয়েছে এক্সটি চোঙে। এবার দেখো 3এরটা, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস বলা আছে, উচ্চতা বলা আছে, প্রতি বর্গমিটার 1.50 টাকা হিসেবে পার্শ্বতল রং করতে কত খরচ পড়বে। একদম সহজ অঙ্ক। দেখো পার্শ্বতলের সূত্র কি, লম্ববৃত্তাকার শঙ্কুর পাই আর এল, পাই আর ব্যাসার্ধ, এল হচ্ছে তির্যক উচ্চতা, তাই তো, এল তির্যক উচ্চতা। আচ্ছা এইটা দেখো শুরু করছি, দেখো পরের এই যে 14-3 অঙ্ক, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাস, শঙ্কুর ভূমিতলে ব্যাস ইজ ইকুয়াল টু 21 মিটার। অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ 21/2 মিটার। ঠিক আছে, শঙ্কুর উচ্চতা, ভূমিতলের নয়, উচ্চতা কত, উচ্চতা বলা আছে 14। আচ্ছা এইটা সমান লেখো 10.5 মিটার লিখে দাও। এইটা যদি একটা শঙ্কু হয়, এইটা হচ্ছে উচ্চতা, এইটা 14, তাহলে এই এতটুকু, এই মানটা হচ্ছে 10.5, তাই তো। তাহলে এইটা এল, এইটা বের করতে হবে। এইটা এই যে ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, উচ্চতা আর এলটা এই উচ্চতার সর্বদা একটা সমকোণী ত্রিভুজের 3টে বাহু গঠন করে। তাহলে এখান থেকে আমরা এল পেয়ে যাব। অতএব ধরি তির্যক উচ্চতা সমান এল মিটার, ধরি
শঙ্কুর তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু এল মিটার ধরে নিলাম। অতএব এল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আর স্কোয়ার প্লাস তার মানে 14 স্কোয়ার প্লাস, আমরা এটা কি আকারে রাখবো, এটা আমরা রাখছি 21 আকারেই রাখছি, 21/2 আকারেই রাখছি। ঠিক আছে, 21/2 আকারেই রাখলাম। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 196 প্লাস 21 441/4। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু এটা 4 হয়ে যাচ্ছে, 4 9 36 6 হয় থেকে 3 4 6 24 4, 4 6 24 4 হয় থেকে 2, 4 9 36 2 38 8 হয় থেকে 3, 4 কে 4 3 7 প্লাস 4 4 1। তাহলে এল স্কোয়ার ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 4 5 8 4 12 2 হয় থেকে 1 7 4 11 12। এটা তাহলে রুট করলে এল ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে, এল ইজ ইকুয়াল টু 35/2, 35 স্কোয়ার এটা, তাই তো 35 স্কোয়ার এটা। তাহলে এল ইজ ইকুয়াল টু 35/2 হয়ে যাচ্ছে। অতএব তির্যক উচ্চতা কত, তির্যক উচ্চতা ইজ ইকুয়াল টু 35/2 এত মিটার। ঠিক আছে, এবার দেখো এই দিকটা, ডান দিকটা দেখো। এবার বলেছে যে কি নির্ণয় করতে বলেছে, এবার বলে দিয়েছে যে পার্শ্বতল রং করা হবে, তাই তো। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল, অতএব শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু পাই আর এল, পাই এর মান 22/7, আর কত, আর এখানে হয়ে যাচ্ছে আর এই যে 21/2, এল কত, এল হচ্ছে 35/2, তাই তো, এত বর্গ মিটার, এত বর্গ মিটার। এখানে দেখো এই যে কাটছে 5 7 35 আসছে 5। ঠিক আছে, এবার দেখো এটা কাটছে 2 দিয়ে কাটলে 11 এসে যাচ্ছে। ঠিক আছে, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হচ্ছে 55 × 21 বা 5 21 105 × 11, এইটা হয়ে যাচ্ছে 105 105 5 5 1 1 1155/2 বর্গ মিটার, 1155/2 বর্গ মিটার। ঠিক আছে, এইটা আসছে দেখো 1155/2 বর্গ মিটার। এবার দেখো, এবার আমরা নির্ণয় করব, অতএব রং করতে, পার্শ্বতল রং করতে, পার্শ্বতল রং করতে 1 বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা, 1 বর্গ মিটারে খরচ হয় 1.50 টাকা, আর 1155/2 এত বর্গ মিটারে খরচ হয় 1155/2 ইন্টু 1.50 এত টাকা। ঠিক আছে, এইটা আসছে, এইটা কেটে গেলে পয়েন্ট উঠে গেলে তোমরা এখানে 1 আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য বসাতে পারো। এইটা কেটে গেল, শূন্য শূন্য আবার কেটে দিলাম সঙ্গে সঙ্গে, 5 দিয়ে কেটে দিলে এটা 2 আসছে, 5 দিয়ে 3 হয়ে যাচ্ছে। তাহলে এটা কত আসছে, নিচে 4 চলে আসছে, 3 5 15 5 হাতে 1, 3 5 15 16 6 হাতে 1, 3 1 3 1 4, 3 1 3, এত বর্গ, এত টাকা, এত টাকা আসছে। এবার এটাকে যদি আমরা ভাগ করে দশমিকে প্রকাশ করি কত আসছে দেখো, এই যে 4 দিয়ে যদি 3465, আচ্ছা 4 8 32, 2 26, 4 6 24, 2 25, 4 6 24, 1 দশমিকের জন্য 0, 4 দুগুণে 8, 2 নিলে 0, 4 5 20, 866.25 টাকা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এইটা হয়ে যাচ্ছে 866.25 টাকা হয়ে যাচ্ছে, এইটা আসছে। তাহলে উত্তর লিখবে তোমরা, অ্যান্সারটা লিখবে, অ্যান্সারটা এখানে আমাদের যাই কম পড়ছে এখানটা আমি বলে দিচ্ছি, লিখবে যে কি চেয়েছে, যেটা চেয়েছে সেটাই লিখবে। এখানে বলেছে যে পার্শ্বতল রং করতে, প্রত্যেকটা অঙ্কের স্টেটমেন্ট অবশ্যই লিখবে, উত্তর অবশ্যই লিখবে, যে পার্শ্বতল রং করতে কত টাকা খরচ পড়বে, ভালো করে লিখবে। পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ পড়বে, পার্শ্বতল রং করতে 866.25 টাকা খরচ পড়বে, অবশ্যই অ্যান্সার লিখবে। ওকে, প্রত্যেকটা অঙ্কের দীর্ঘ প্রত্যেকটা অঙ্কের অ্যান্সার অবশ্যই লিখবে, যে পার্শ্বতল রং করতে এত টাকা খরচ পড়বে, এর ক্ষেত্রে এটা উত্তর। এবার দেখো 14 দাগের কমপ্লিট হলো। এবার আমরা যাবো 15 দাগের রাশি বিজ্ঞানের অঙ্কে। দেখো রাশি বিজ্ঞানের অঙ্কে যাচ্ছি। দেখো প্রথম অঙ্ক যেটা দিয়েছে
কি বলেছে যে ছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় নির্ণয় করো যদি তাদের প্রাপ্ত নম্বরের ক্রমযৌগিক পরিসংখ্যা নিম্নরূপ হয়। একটা ক্রমযৌগিক পরিসংখ্যা দেওয়া আছে, সেখান থেকে তাদের গড় নির্ণয় করে দেখাতে হবে। ঠিক আছে, আচ্ছা এটা কি বলা আছে, এখানে যেটা বলা আছে দেখো, যে 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, 50-এর কম, এইভাবে বলা আছে। এইটাকে আমাদের প্রথমত পরিসংখ্যা বিভাজন তালিকাটা প্রকাশ করব। ঠিক আছে, যে পরিসংখ্যা বিভাজন তালিকাটি হলো বলে সেখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে দেখো শুরু করছি রাশিবিজ্ঞানের অঙ্ক। এখানে দেখো লিখবে, এটা হচ্ছে 15 দাগের প্যাকেটটা। শ্রেণী যেটা দেওয়া আছে সেটা আমরা উল্লেখ করছি না, একবার অ্যান্সারে যাচ্ছে। ঠিক আছে, প্রথমে লিখবে শ্রেণীর সীমানা। শ্রেণীর সীমানা লিখলে তারপরে উল্লেখ করবে পরিসংখ্যা। পরিসংখ্যা মানে কি, ফ্রিকোয়েন্সি, এফআই, তাই তো। তারপরে উল্লেখ করবে মধ্যমান, এক্সআই। ঠিক আছে, আর এইটা হয়ে যাবে এফআই এক্সআই। ঠিক আছে, এই মানগুলো নির্ণয় করতে হবে। এটা কি দেয়া আছে, প্রথমেই দেয়া আছে যে 10-এর কম দেয়া আছে, তাই তো। 10-এর কমটা আমরা লিখতে পারি 0 থেকে 10 লিখতে পারি। কত আছে, 6 আছে এটা। আর এই যে এই দুটোর মধ্যমান কত, এখানে 5 আছে। 5 6, এটা 30 হয়ে যাচ্ছে। এটা একটা গেল। ঠিক আছে, একটা গেল। এবার দেখো 20-এর কম আছে, তার মানে সেটা 10-এরও তো কম। তাহলে 10 থেকে 20-এর মধ্যে কত হবে, 20-এর কম আছে 10টা, তাহলে তার মধ্যে 10-এর কম 6টা, তাহলে 10 থেকে 20-এর মধ্যে কত, তাহলে 10 - 6, তার মানে 4টে। আর এদের মধ্যমান হচ্ছে 15, 4 15 60 হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো একদম সহজ অঙ্ক, রাশিবিজ্ঞানের অঙ্ক একদমই সহজ। 3টে দেওয়া আছে, তার মধ্যে 2টো করতে হবে, আমরা 3টাই করে দিচ্ছি। আচ্ছা, এরপর দেখো বলেছে 30-এর কম। 30-এর কম মানে সেটা 20-এর কম, 10-এর কম সব, শুধুমাত্র আমরা 20 থেকে 30 নিচ্ছি। 20 থেকে 30 পর্যন্ত কত হবে, 30-এর কম টোটাল বলে দিয়েছে 18টা, তার মধ্যে 20-এর কম হচ্ছে 10টা, তাহলে 18 - 10 = 8 হয়ে যাচ্ছে। আর এদের মধ্যমান 25, 25কে 8 দিয়ে গুণ করলে কত হয়, 200 হয়ে গেল। ঠিক আছে, এবার দেখো, এবার হয়েছে 40-এর কম 30টা বলা আছে, তাহলে আমরা 30 থেকে 40 পর্যন্ত নিচ্ছি। 40-এর কম যদি 30টা হয়, তার মধ্যে 30-এর কম হচ্ছে 18টা, তাহলে 30 - 18 12টা পদ থাকছে। আর 30 আর 40-এর মধ্যপদ কত, 35। 35কে 12 দিয়ে গুণ করলে 35 10-কে 350, আর 35 35 70, 420, 420 আসছে। পঁয়ত্রিশ 10-কে 350, আর 35 গুণে 70 হয়ে যাচ্ছে 350 আর 70 420 হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে বলেছে 50-এর কম। 50-এর কম আমরা 40 থেকে 50 পর্যন্ত নিচ্ছি। 40 থেকে 50, 40 থেকে 50 পর্যন্ত হলে এর মধ্যমান কত, 45, 45। আর এখানে 50-এর কম কত বলে দিয়েছে, 50-এর কম হচ্ছে 46টা, তার মধ্যে 30টা হচ্ছে 40-এর কম, তাহলে 46 - 30 কত হয়ে যাচ্ছে, 16। 46 - 30 হয়ে যাচ্ছে 16, তাই তো। আচ্ছা, তাহলে এইটা গুণ করলে কত হবে, 46 16। আচ্ছা, 450 আর 270, তাই তো। 450 আর 270 কত হয়ে যাচ্ছে, 450 আর 270 500 600 720। 45 × 16, 5 7 থেকে 3 424 27 × 45 0 7 5 12 2720। ঠিক আছে, এবার দেখো এইটা হয়ে যাচ্ছে সামেশন অফ এফআই নির্ণয় করো। সামেশন অফ এক্সআই লাগবে না, এটা হয়ে যাচ্ছে সামেশন অফ এফআই। এখানে হয়ে যাচ্ছে, আমরা পেয়ে গেছি 46, 46 এই যে 46, এটা যোগ করলেও 6 আর 2 8 আর 8 16 আর 4 20, 20 আর 6 26 6 46ই আসবে। হ্যাঁ, হাতে 2 2 আর 2 4। আর সামেশন অফ এফআই এক্সআই, এফআই এক্সআই কত, সামেশন অফ এফআই এক্সআই
আমরা প্রত্যক্ষ পদ্ধতিতে কিছু যেহেতু পদ্ধতি বলা নেই, সবচেয়ে সহজ পদ্ধতি প্রত্যক্ষ পদ্ধতি আমরা প্রয়োগ করছি। হ্যাঁ, শুধুমাত্র যৌগিক গড় চেয়েছে, গড় অর্থাৎ যৌগিক গড়। আচ্ছা, এফ আই এক্স এর কত হচ্ছে এটা যোগ করে এখানে হয়ে যাচ্ছে 0, 2 আর 2 4, 4 আর 6 10 আর 3 13, 3 হাতে থেকে 1, 2 আর 2 4, 6 10 আর 3 13, 3 হাতে থেকে 1, 7 আর 8, 8 আর 2 10, 10 আর 4 14, 14, 1430। অতএব x বার is equal to summation of fi xi by summation of fi is equal to 1430 by 46। তাহলে 46 দিয়ে 1430 কে ভাগ করছি, 3 দিয়ে খাওয়ালে 3 6 18 হাতে থেকে 1, 3 4 12 রেখে 13, 8 কয় 13, 5 13 হাতে থেকে 1, 3 রেখে 4, 0 50। এটা 1 খাওয়ালে 1 হলে 46 এসে যাচ্ছে, 4 দশমিকের জন্য 0, আবার একটা 0 নিতে হচ্ছে কারণ এটা ছোট। হ্যাঁ, 40টা 46 এর চেয়ে ছোট হয়ে যাচ্ছে। তাহলে এবার কত খেয়ে যাচ্ছে, 9 খাচ্ছে সম্ভবত। 9 খালে 6 9 54, 4 6 9 54 থেকে 5, 4 9 36 আর 5 41 হয়ে যাচ্ছে, তাহলে 8 হয়ে যাচ্ছে, 8 খাচ্ছে। 6 8 48 আর 8 হাতে থেকে 4, 4 8 32 আর 4 36, এটা 32 হয়ে যাচ্ছে, দশমিকের জন্য 0। তাহলে এইটা কত খাচ্ছে এবার, 46, 6 হলে 34, 90 এর কাছাকাছি। হ্যাঁ, 6ই খাবে। 6 হলে 6 34 থেকে 3, 4 24 3 27, 4 7 থেকে 8, 8 করে 12, 4 এবার হাতে থেকে 44 হচ্ছে। দেখো এটা তাহলে 31.086 হচ্ছে, 31.086 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 31.086 ইজ ইকুয়াল টু 31.09 প্রায়। যেহেতু পরের সংখ্যাটা এইটা 5-এর বেশি আছে, 5-এর বেশি থাকলে এটা জোড় থাক বিজোড় থাক 1 বেশি হবে, 1 বেড়ে যাবে। দুটো পর্যন্ত নিচ্ছি, যেহেতু দশমিকের পর 2 ঘর পর্যন্ত নিচ্ছি। 3 নম্বর পদটা যেহেতু 5-এর বেশি আছে, তাহলে 2 নম্বর পদটার সঙ্গে 1 যোগ হয়ে যাবে, জোড় সংখ্যা থাক আর বিজোড় সংখ্যা থাক। আর নিয়ম কি বলে, নিয়ম বলে এইটা যদি 5 থাকে তাহলে বিজোড় হলে এইটা যদি বিজোড় হয়, এইটা তৃতীয় পদটা যদি 5 থাকে, এটা যদি বিজোড় হয়, বিজোড় হলে 1 যোগ, আর জোড় হলে যেটা সেটাই থাকবে। আর 5-এর কম হলে এই 2 নম্বর পর্যন্ত যা আছে তেমনই থাকবে। মানে তৃতীয় পদটা যদি 5-এর পর, দশমিকের পর তৃতীয় পদটা যদি 5-এর কম হয়, এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, এবার দেখো এটা। অতএব উত্তর লিখবে নির্ণয় যৌগিক গড়। অতএব নির্ণয় গড়, শুধু গড় বলেছে, নির্ণয় গড় 31.09 প্রায়, নির্ণয় গড় 31.09। ঠিক আছে, হলো। নেক্সট দেখো 15-2 এরটা, 15-2 এর অঙ্ক। এবার কি বলেছে দেখি, 15-2। আমাদেরকে 2 কি বলেছে, আচ্ছা মধ্যমা নির্ণয় করতে দিয়েছে। নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করি। মধ্যমা নির্ণয়ের অঙ্ক আছে এখানে। ঠিক আছে, তথ্য থেকে মধ্যমা নির্ণয় করতে হবে। তাহলে মধ্যমা নির্ণয়ের অঙ্ক কত দিয়েছে, 0 থেকে 10, 10 থেকে 20, 70 পর্যন্ত আছে, 70 পর্যন্ত। ঠিক আছে, 0 থেকে 10, 10 থেকে 20 হিসেবে 70 পর্যন্ত আছে। তাহলে দেখো শুরু করছি। এটা শ্রেণীর সীমানা দেয়া আছে একই রকম ভাবে, শ্রেণী সীমানা হলো, শ্রেণী সীমানা। তারপরে কি আছে, তারপরে আছে পরিসংখ্যা, তাই তো। শ্রেণী সীমানা পর পরিসংখ্যা আছে। পরিসংখ্যা, এটা দেখো ক্রমযৌগিক পরিসংখ্যা লিখতে হবে আমাদের। ব্র্যাকেটে ক্ষুদ্রতর সূচক। হলো, এবার দেখো শ্রেণী সীমানা আছে 0 থেকে 10, 70 পর্যন্ত। 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60,
আর আছে 60 থেকে 70। সহজেই হয়ে যাবে। দেখো পরিসংখ্যাগুলো যেটা দেয়া আছে, দেখো এখানে আছে, প্রথম আছে 4, 7, 10, 15, 10, 8, 5। 4, 7, 10, 15, 10, 8, 5। তাহলে এইটা কত হবে? 4। এটা 4 প্লাস 7 কত হচ্ছে? 11। এইটা হয়ে যাবে 11 প্লাস 10 ইকুয়াল টু 21। এটা হয়ে যাবে 21 প্লাস 15, এটা হয়ে যাবে 36। এটা হয়ে যাবে 36 প্লাস 10 ইকুয়াল টু 46। এটা হয়ে যাবে 46 প্লাস 8 ইকুয়াল টু 54। এটা হয়ে যাবে 54 প্লাস 5 ইকুয়াল টু 59। ঠিক আছে, 59 হয়ে গেল। তাহলে n ইজ ইকুয়াল টু কত হচ্ছে? n ইজ ইকুয়াল টু 59। অতএব n বাই 2 কত? 59/2। 59/2 মানে 29.5 হচ্ছে। মানে 29.5 মানে n হচ্ছে সেটা। তাহলে আমরা এখানে মধ্যমা শ্রেণীর পদ কোনটা পাবো? ঠিক আছে, এখানে মধ্যমা শ্রেণীর পদ, মধ্যমা শ্রেণী যেটা পাবো, তাহলে এর পরবর্তী যেটাই হয়ে যাচ্ছে তাহলে 30তম এখানে হয়ে যাচ্ছে এইটা। তাহলে অতএব মধ্যমা শ্রেণী উল্লেখ করবে, মধ্যমা শ্রেণী হয়ে যাচ্ছে, মধ্যমা শ্রেণী এইটা হয়ে যাচ্ছে 30 থেকে 40। এই যে 36, 30 থেকে 40 এইটা আসছে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, অতএব এখানে আমরা পেয়ে যাচ্ছি যেটা, এবার নর্মাল মধ্যমার সূত্র প্রয়োগ করব। মধ্যমা নির্ণয় সূত্র L প্লাস n/2 মাইনাস CF বাই F ইন্টু H। এখানে L ইজ ইকুয়াল টু কত? L ইজ ইকুয়াল টু 30। ঠিক আছে, n/2 এখানে আছে 29.5। n/2 ইজ ইকুয়াল টু 29.5 পেয়ে গেছি। ঠিক আছে, CF কোনটা? এখানে CF এখানে এই যে ক্রমযৌগিক নির্ণয় করছি, মানে যেই পর্যন্ত মধ্যমা হয়েছে তার আগেরটা। ঠিক আছে, CF ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাচ্ছে, এই যে এখানে মধ্যমা হয়েছে, এটা মধ্যমা শ্রেণী 21, তার মানে তার আগেরটা 21। আর কি দরকার? H এর মান 10, 10 এর অন্তর দেখাই যাচ্ছে, 10 এর করে পার্থক্য। তাহলে H ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 10, কারণ এখানে 0 থেকে 10 পার্থক্য কত? 10, 10 থেকে 20 পার্থক্য কত? 10, প্রত্যেকটা 10 এর পার্থক্য। ঠিক আছে, আচ্ছা এলো এটা। আর কি আছে? তাহলে মধ্যমা নির্ণয়ের জন্য এগুলোই যথেষ্ট। অতএব মধ্যমা ইজ ইকুয়াল টু, অতএব মধ্যমা L প্লাস n/2 ইন্টু H টা লিখে দিই 10। n/2 হচ্ছে 29.5, n/2 মাইনাস CF হচ্ছে 21, 29.5 CF বাই F কত? F টা লেখা হয়নি, F হয়ে যাচ্ছে এখানে 15 হচ্ছে F। মানে যেই শ্রেণীটা মধ্যমা শ্রেণী, যেটা তার যেটা ফ্রিকোয়েন্সি, তার যেটা পরিসংখ্যা, সেটা হয়ে যাচ্ছে F। মধ্যমা যেটা, হ্যাঁ মধ্যমা শ্রেণী যেটা, তার যেটা ফ্রিকোয়েন্সি, তার যেটা পরিসংখ্যা, সেটা হয়ে যাবে মধ্যমা। ঠিক আছে, এখানে হয়ে যাচ্ছে এই শ্রেণীটা 15, F = 15, তাহলে এইখানেও 15 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এইটা যদি হয়ে যায়, এটা কেটে গেলে 2 আর এটা 3 নিয়ে নিচ্ছি আমরা। এটা হয়ে যাচ্ছে 30 প্লাস এটা বিয়োগ করলে 21, 8.5 ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু 30 প্লাস এটা 3, এটা হয়ে যাচ্ছে 8.5 দিয়ে হলে 8 2 16, 17। তাহলে 3 লসাগু, 3 3 90 প্লাস 17 হয়ে যাচ্ছে 107/3। 107/3 আসছে, দেখো 107/3। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 3 3 9, 1 17, 3 5 15, দশমিক চলে আসছে। ঠিক আছে, 3 5 15 হলে 2 0, 3 6 18, 3 6 18, আবার সেই 2 0 6 6 6 করে হয়ে যাচ্ছে এইভাবে ক্রমাগত। তাহলে আমরা এটা কত লিখতে পারি? 35 পয়েন্ট। যেহেতু এই যে আমরা দশমিকের পর 2 ঘর পর্যন্ত নেব, দশমিকের পর 3 নম্বর ঘরে 6 আছে, 5-এর বেশি। আমরা এর আগেরটাতেও বললাম, যেহেতু 6 আছে 5-এর বেশি, তাহলে দশমিকের পরে 3 নম্বরটা যদি 5-এর বেশি থাকে, তার আগে 2 নম্বর পর্যন্ত আমরা নেবো। এবার তার সঙ্গে 2 নম্বর পদের সঙ্গে 1 যোগ হয়ে যাবে 5-এর বেশি থাকলে। তাহলে এটা 6 7 হয়ে যাচ্ছে, এখানে প্রায় লিখবে, অ্যান্সার লিখবে। অতএব নির্ণয় মধ্যমা ইজ ইকুয়াল টু 35.67।
প্রায়। ঠিক আছে, এইটা আসছে দেখো, একদম সহজ অঙ্ক, দেখো একদমই সহজ অঙ্ক। দেখো 15 থেকে 2 একটা মধ্যমান নির্ণয় হয়ে গেল। এরপর 15 থেকে 3 একটা যাবো সংখ্যাগুলো মান নির্ণয়। শ্রেণী বিন্যাসিত পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে। আচ্ছা, এইটা আমরা একই রকম রেখে দিচ্ছি। আচ্ছা, শ্রেণী আছে, পরিসংখ্যা আছে, শ্রেণী আছে, পরিসংখ্যা আছে, সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, সংখ্যাগুলো মান যেহেতু নির্ণয় করতে হবে, শ্রেণী পরিসংখ্যা দেওয়া আছে, তাহলে শ্রেণী পরিসংখ্যা আকারেই থাকলেই হবে আমাদের এটা। ঠিক আছে, শ্রেণী পরিসংখ্যা আকারে থাকলেই হবে। তাহলে যেহেতু এটা শ্রেণীর সীমানা আকারেই দেওয়া আছে পরিসংখ্যা, তাহলে কি কি আছে এটা শ্রেণীর সীমানায় লিখে দিচ্ছি, কারণ এটা ম্যাচ করে আছে অলরেডি। ঠিক আছে, 3 to 6, 6 to 9, 9 থেকে 2 থেকে পার্থক্য 24 পর্যন্ত, 3 থেকে 6, 6 থেকে 9, 9 থেকে 12, 12 থেকে 15, 15 থেকে 18, 18 থেকে 21, 21 থেকে 24, এইটা আছে। আচ্ছা, এইটা আছে। এবার পরিসংখ্যা আছে 2, 6, 12, 24, 21, 12, 3, 2, 6, 12, 24, 21, 12, 3, এইটা আছে। এবার এখানে যেহেতু সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে, যেহেতু এখানে সংখ্যাগুলো মান নির্ণয় করতে হবে, সবচেয়ে বেশি পরিসংখ্যা কোনটা আছে? সবচেয়ে বেশি এই যে 24 সবচেয়ে বেশি, 2, 6 এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে 24। তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা হচ্ছে? অতএব অন্য কিছু করার দরকার নেই, এটা সংখ্যাগুরু মানের ক্ষেত্রে সংখ্যাগুরু শ্রেণী কোনটা হয়ে যাচ্ছে? সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে 12 থেকে 15টা, 12 থেকে 15, এটা সংখ্যাগুরু শ্রেণী। ঠিক আছে, 12 থেকে 15 যে শ্রেণীটা, এটাই হয়ে যাচ্ছে সংখ্যাগুরু শ্রেণী। হ্যাঁ, সংখ্যাগুরু সংবলিত শ্রেণী হচ্ছে 12 থেকে 15 এটা। ঠিক আছে, অতএব এল সমান কত হচ্ছে? এল সমান তার মানে 12 হয়ে যাচ্ছে, এল সমান নিম্নমানটা। ঠিক আছে, এল সমান নিম্নমানটা ধরা হয়, তাহলে সংখ্যাগুরু সংবলিত শ্রেণী পাওয়া গেল। আর আমরা তাহলে এবার আমাদের এখানে দরকার F0, F1, F2 এর সূত্র, ক্ষেত্রে সূত্রটাও জানো। এখানে H সমান কত? পার্থক্য 3 এর পার্থক্য, দেখো 6 - 3, 3, প্রত্যেকটা 3 3 করে ডিফারেন্স আছে, তাহলে 3 এর পার্থক্য। এবার এটা 3 এর পার্থক্য আছে। এবার F1 কোনটা? F1 হয়ে যাচ্ছে এখানে এই যে 24 হচ্ছে F1, 24 হচ্ছে পরিসংখ্যা আছে, 24 হচ্ছে F1, তাই তো? যেটা হাইয়েস্ট, যেটার সংখ্যাগুরু শ্রেণী তার পরিসংখ্যাটা 24। তাহলে F0 কোনটা? F0 হচ্ছে তার আগেরটা 12, F0 হচ্ছে তার আগেরটা। আর F2 কোনটা? F2 হচ্ছে তার পরেরটা 21, এইটা আছে। ঠিক আছে, এবার আর এল লিখেছি আমরা, আর কোনো কিছু দরকার নেই, এর সাহায্যে সংখ্যাগুরু মান নির্ণয় হয়ে যাবে। একদমই সহজ অঙ্ক, দেখো। অতএব নির্ণয় সংখ্যাগুরু মান, নির্ণয় সংখ্যাগুরু মান ইজ ইকুয়াল টু এল প্লাস, এল মানে 12 প্লাস যেটা সূত্র সেটা হচ্ছে F1 মাইনাস F0। F1 কত? F1 হচ্ছে 24 মাইনাস F0 কত? 12। আর এটা 2F1, 2 ইন্টু F1, F1 এর মান 24 মাইনাস F0 মাইনাস F2, তাহলে -12 মাইনাস 21 ইন্টু এইচ এর মান কত? 3। তাহলে এটা হয়ে যাচ্ছে 12 প্লাস, এখানে 12 প্লাস এটা হয়ে যাচ্ছে 24 থেকে 12 বিয়োগ করলে 12, এটা 24 ওখানে 48 মাইনাস এটা 2 আর 1 3, 2 আর 1 3 ইন্টু এইচ। আচ্ছা, এইচটা আমরা একবারে গুণটা করে নিচ্ছি, এটা এইচ হচ্ছে 3 হয়ে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে 12 প্লাস 3 12 36, আর এটা হয়ে যাচ্ছে 15। ঠিক আছে, এটা লসাগু করলে হয়ে যাচ্ছে, এটা 12টা আমরা আলাদা রেখে দিচ্ছি, এইটা দশমিকের ক্যালকুলেশনটা করে নিচ্ছি। এটা ভাগটা করলে 15 দিয়ে 36কে ভাগটা করলে 15 দুগুণে 30, 6 দশমিকের জন্য 0, 5 12 60, তাহলে 2.5 আসছে, 2.5 চলে আসছে এখানে, 2.5। এইটা হলো 12 প্লাস 2.5। ঠিক আছে, 12 প্লাস 2.5, এই যে 12 দুগুণে
15 দুগুণে 30, 6 শূন্য, দশমিকের জন্য শূন্য। আচ্ছা এটা 2.5 নয়, এটা হয়ে যাচ্ছে হ্যাঁ 4 15 60, 4 2.4 আসছে, 2.5 নয় 2.4 আসছে, এটা 2.4 ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে যোগ করলে 14.4 আসছে, 14.4 14.4 আসছে। তাহলে সংখ্যাগুলো মান এলো 14.4। এখানে কি চেয়েছে, এখানে চেয়েছে যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুলো মান নির্ণয় করো। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান একদমই সহজ অঙ্ক, দেখো শুধু সূত্রে মানগুলো নির্ণয় করে সূত্রে ফেলে দিলেই হচ্ছে। অতএব নির্ণয় সংখ্যাগুলো মান তো লিখবে, নির্ণয় সংখ্যাগুলো মান ইজ ইকুয়াল টু 14.4। এটা দেখে নাও। তাহলে দেখো এর সাথে সাথেই রাশিবিজ্ঞান অঙ্ক কমপ্লিট হলো, আর তার সাথে সাথেই 2020 মাধ্যমিকের প্রশ্ন সমাধান কমপ্লিট হলো। আজকে এত পর্যন্তই 2020 মাধ্যমিক প্রশ্ন সমাধান হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব। প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। যে কোনো প্রবলেম হলে আমাদের কমেন্টে অবশ্যই জানাবে, আমরা সেগুলো আলোচনা করবো পুনরায়। এছাড়া বইয়ের বাইরে প্রবলেম থাকলে টেলিগ্রামে আমাদের গ্রুপ আছে, সেই গ্রুপে জানাতে পারবে, সেখান থেকে আমরা সলভ করে দেবো। তো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করছি, ফিরে পরবর্তী ক্লাসে অন্য কোনো সালের কোশ্চেন সলভ করবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।